আজকে আমরা ভারত এবং বাংলাদেশের মধ্যে অর্থনীতি এবং অন্যান্য যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সগুলো আছে, মানে মানব উন্নয়নের যে সূচকগুলো আছে, তার কয়েকটা প্যারামিটারের তুলনা করব। ভারত এবং বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গকেও আমরা এখানে জুড়ে নেব। যদিও এখানে বলা প্রয়োজন, পশ্চিমবঙ্গ যেহেতু ভারতের একটা অঙ্গরাজ্য, তাই পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের তুলনা করাটা নানা কারণে একটু প্রবলেমেটিক। সেটা যখন আমরা আলোচনা করব তখন একটু স্পষ্ট হবে। প্রথমে আসুন আমরা দেখে নিই আমাদের এই দুটি দেশের, ভারতের এবং বাংলাদেশের টোটাল জিডিপি এই মুহূর্তে কত। ওয়ার্ল্ড ব্যাংকের যে ডেটা পাওয়া যাচ্ছে 2023 সাল অবধি, সেই 2023 সালের হিসাবে এই মুহূর্তে ভারতের জিডিপি হচ্ছে 3.55 ট্রিলিয়ন। এই ট্রিলিয়ন মানে হচ্ছে 1 ট্রিলিয়ন মানে হচ্ছে 1000 বিলিয়ন, মানে ট্রিলিয়নের মাথায় 10^12 সংখ্যাটা থাকে। আর বাংলাদেশের ক্ষেত্রে এই সংখ্যাটা হচ্ছে 437.4 বিলিয়ন। এবার আমরা যেহেতু কম্পেয়ার করছি, তাই ভারতের জিডিপিটাকে যদি আমরা বিলিয়নে নিয়ে আসি, তাহলে সংখ্যাটা দাঁড়ায় 3550 বিলিয়ন, 3550 বিলিয়ন। আর বাংলাদেশের হচ্ছে 437.4 বিলিয়ন। তার মানে বাংলাদেশের তুলনায় ভারতের মোট যে জিডিপি, টোটাল জিডিপি, সেটা হচ্ছে প্রায় 8 গুণের কাছাকাছি বড়। আমি সংখ্যাটাকে রাউন্ড করছি, 8 পয়েন্ট সামথিং হয়তো হবে, মোটামুটি 8 গুণের কাছাকাছি বড়। ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারতের জনসংখ্যা হচ্ছে 140 কোটি, সেখানে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে মোটামুটি 18 কোটি, 17 দশমিক সামথিং। ভারতের ক্ষেত্রে 140-এর উপরে হবে হয়তো এখন নাম্বারটা। তার মানে এখানেও মোটামুটিভাবে ভারতের জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যার থেকে প্রায় 8 গুণ বেশি। তার মানে ভারতের টোটাল জিডিপি 8 গুণ বেশি, আবার ভারতের জনসংখ্যাও 8 গুণ বেশি। তার মানে মাথা পিছু কিন্তু ভারত আর বাংলাদেশের যে জিডিপি, মানে জিডিপি পার ক্যাপিটা যেটাকে বলা হয়, সেটা কিন্তু কম্পারেবল, মানে প্রায় সমান সমান। কিন্তু ভারতের যেহেতু টোটাল জিডিপি অনেক বেশি, তাই অনেক ক্ষেত্রে ভারত কিন্তু কিছু অ্যাডভান্টেজ পেয়ে যায়। এবার আপনি বলবেন কেন পেয়ে যায়? এটা সহজ করে বুঝতে একটা ছোট উদাহরণ নিই। ভারতে 140 কোটি লোক, ধরুন প্রত্যেকে 1 টাকা করে চাঁদা দিল, তাহলে আমাদের মোট চাঁদা উঠবে 140 কোটি। বাংলাদেশের প্রত্যেকে 1 টাকা করে চাঁদা দিল, তাহলে তাদের মোট চাঁদা উঠবে কত কোটি? 18 কোটি। এবার ধরুন একটা বড় প্রজেক্ট করতে 20 কোটি টাকা খরচা হয়। ধরুন আপনি একটা বিরাট সুপার স্পেশালিটি হসপিটাল বানাবেন, বা আপনি ইসরোর মতো কোনো প্রজেক্ট করবেন, বা আপনি একটা বড় আইআইটির মতো কোনো প্রজেক্ট করবেন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের মতো প্রজেক্ট করবেন, কোনো বড় ডিফেন্স সেক্টর আপনি বানাবেন। এবার ধরুন এই একটা প্রজেক্টে গড় খরচা হয় 20 কোটি টাকা। আমি এটা কথার কথা বলছি, আপনারা জানেন 20 কোটি টাকা আজকের দিনে কিছুই হয় না, আমি জাস্ট একটা সহজ করে বোঝাবার জন্য বলছি। তাহলে যেহেতু একটা প্রজেক্টের খরচা 20 কোটি টাকা আর বাংলাদেশের কাছে আছে 18 কোটি টাকা, তাই বাংলাদেশের পক্ষে একটা প্রজেক্ট করা কিন্তু সম্ভব নয়। অন্যদিকে ভারত কিন্তু 7খানা প্রজেক্ট করে ফেলতে পারবে, কারণ তার কাছে 140 কোটি টাকা আছে। যে কারণে আমরা দেখতে পাই যে মাথাপিছু জিডিপি বাংলাদেশ এবং ভারতের সমান সমান হলেও ভারতের কাছে এরকম অনেক বড় বড় প্রজেক্ট আছে, অনেক বড় বড় অর্গানাইজেশন আছে, ইনস্টিটিউশন আছে, যেগুলো কিন্তু বাংলাদেশের কাছে নেই। কিন্তু তার অর্থ এই নয় বাংলাদেশ পিছিয়ে আছে। এবার আসুন এই টোটাল জিডিপিটাকে পাশে ফেলে রেখে আমরা মাথা পিছু গড় মানুষ, গড়পড়তা যে মানুষ, তারা কেমন আছে সেটা বুঝতে আমরা কয়েকটা প্যারামিটার এখানে আলোচনা করি বা তুলনা করি ভারত, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে। যেহেতু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের আন্ডারে অজস্র প্যারামিটার আছে, ফলে সেইগুলোকে সবগুলো যদি আমি ধরে ধরে আলোচনা করতে চাই, সেটা আপনাদের কাছে বিরক্তির উদ্রেক ঘটবে। তাই আমি 3টে প্যারামিটারকে এখানে বেছে নেবো। এটা খানিকটা বলতে পারেন আমার নিজের পার্সোনাল চয়েস বা আমার বায়াস, এগুলোকে আমি ব্যক্তিগতভাবে খুব গুরুত্ব দিই, সেই জন্য বেছে নেবো। এবং আমরা তুলনা করে দেখব ভারত কোথায় দাঁড়িয়ে, বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে এবং পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে। এই 3টে প্যারামিটার হচ্ছে জিডিপি পার ক্যাপিটা, যেটা নিয়ে একটু আগে সংক্ষেপে আলোচনা করলাম, আমরা সংখ্যাটাকে আরেকটু এক্স্যাক্টলি দেখবো, কাছ থেকে দেখব। দ্বিতীয় যে প্যারামিটার সেটা হচ্ছে সেক্স রেশিও, মানে 1000টা পুরুষ প্রতি কতজন মহিলা আছে, সেই সংখ্যাটাকে আমরা দেখব। এবং আপনারা জানেন উন্নত দেশগুলোতে এই সংখ্যাটা সবসময় বেশি হয়। বেশি হয় মানে পুরুষের থেকে নারীর সংখ্যা কিন্তু সবসময় বেশি হয়। এবং
আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি, মানে হচ্ছে মানুষ কতদিন বাঁচে, গড় আয়ু কত মানুষের, সেটা আমরা দেখব। তাহলে আসুন এক এক করে সংখ্যাগুলো আমরা তুলনা করি। এবং বেশিরভাগ ডেটা আমি নিয়েছি ওয়ার্ল্ড ব্যাংকের যে রিপোর্ট আছে সেখান থেকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই ডেটাটা পাওয়া সম্ভব নয়, সেই কারণে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্যান্য আরো 3-4টে সোর্স আমি ইউজ করেছি। ঠিক আছে, তাহলে আসুন তুলনা করা যাক। 2023 সালের ডেটা অনুযায়ী বাংলাদেশের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 2529 ইউএসডি, মানে আমেরিকান ডলারের হিসাবে আমি করছি ইউএসডি। ভারতের ক্ষেত্রে এই সংখ্যাটা কিন্তু দেখাচ্ছে 2484। তার মানে মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ ভারতের থেকে কিন্তু একটু হলেও এগিয়ে আছে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সংখ্যাটা হচ্ছে 2000 ইউএসডি। তার মানে পশ্চিমবঙ্গ ভারতের যে গড় এবং বাংলাদেশের যা গড় তার থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে আছে। এক্ষেত্রে একটা কথা বলা প্রয়োজন, যেহেতু পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য, তাই পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের এই তুলনা করাটা একটু মুশকিল। তার কারণ পশ্চিমবঙ্গের মাথার উপরে কিন্তু একটা কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে। আপনারা জানেন এই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে অনেক প্রজেক্ট থাকে, যেমন রেলওয়ে প্রজেক্ট, তার ভাগও পশ্চিমবঙ্গ পায়। ধরুন সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো, সেটা কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গেও বানায়। পশ্চিমবঙ্গে আইআইটি আছে, পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আছে। এছাড়া বিদেশ নীতি, মিলিটারি, সেইগুলো সব কেন্দ্রীয় সরকার দেখে, যার বার্ডেন পশ্চিমবঙ্গের উপরে নেই। কিন্তু বাংলাদেশকে এই সমস্ত বিষয়টাকে কিন্তু নিজেকে সামলাতে হয়। ফলে এই ডাইরেক্ট কম্পেয়ারটা করা একটু মুশকিল। তারপর একটা ধারণা পাওয়ার জন্য যেটা বলা প্রয়োজন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ মাথাপিছু জিডিপিতে বাংলাদেশের থেকে কিন্তু অনেকটা পিছিয়ে আছে। ভারত আর বাংলাদেশ কম্পারেবল, তাও ভারত সামান্য হলেও কিন্তু 2023 সালের ডেটা অনুযায়ী বাংলাদেশের থেকে পিছিয়ে আছে। এরপরে আসুন আমরা তুলনা করি সেক্স রেশিও, মানে 1000 জন পুরুষ প্রতি কতজন মহিলা আছে। ভারতের ক্ষেত্রে এই সংখ্যাটা হচ্ছে 940, মানে 60 জন মহিলা কিন্তু কম আছে। এবং এটা কিন্তু ভারতবর্ষের জন্য একটা অত্যন্ত লজ্জার এবং বিড়ম্বনার কথা। এই সংখ্যাটা থেকে কিন্তু বোঝা যায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এখনো সিস্টেমেটিক্যালি মহিলাদের বিরুদ্ধে কিরকম কর্মকাণ্ড চলে, ভ্রূণ হত্যা এখনো হয়। এই ব্যাপারগুলো কিন্তু এই সংখ্যাটা দ্বারা প্রমাণিত হয়। এবং আপনারা অনেকেই জানেন অর্থনীতিতে মিসিং উইমেন, মানে যে সমস্ত উইমেনদের খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা ধারণা আছে। এবং এখানে ভারতবর্ষ, চায়না, দক্ষিণ কোরিয়ার মতো যে দেশ, সেই দেশগুলো কিন্তু এই বিড়ম্বনা বা লজ্জার সব থেকে বড় কেন্দ্র আপনি বলতে পারেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সংখ্যাটা হচ্ছে 950। তার মানে ভারতের গড়ের থেকে পশ্চিমবঙ্গ একটু এগিয়ে হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু স্টিল 50 জন উইমেন বা মহিলা কিন্তু মিসিং। ফলে এটা আমাদের জন্য কিন্তু যথেষ্ট বিড়ম্বনার। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই সংখ্যাটা হচ্ছে 1020। ঠিক আছে, তার মানে বাংলাদেশে মহিলার সংখ্যা পুরুষদের থেকে কিন্তু বেশি, এবং এটা একটা বাংলাদেশের জন্য বিরাট বড় অর্জন। এবং সবশেষে আসুন আরেকটা প্যারামিটার নিয়ে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে মানুষের গড় আয়ু বা লাইফ এক্সপেক্টেন্সি। বাংলাদেশের ক্ষেত্রে এই সংখ্যাটা দেখাচ্ছে 2022 সালের যে শেষ ডেটা পাওয়া যায় তাতে এই সংখ্যাটা বাংলাদেশের ক্ষেত্রে দেখাচ্ছে কিন্তু 74। ঠিক আছে, ভারতবর্ষের ক্ষেত্রে এই ডেটাটা কিন্তু হচ্ছে 68। মাঝখানে এই সংখ্যাটা ভারতের 70-71 অব্দি গিয়েছিল করোনা, এবং তার পরবর্তীকালে সংখ্যাটা কিন্তু আবার ড্রপ করেছে। তো 2022 সালে ওয়ার্ল্ড ব্যাংকের যা ডেটা দেখাচ্ছে তাতে বাংলাদেশের গড় আয়ু 74, ভারতবর্ষের গড় আয়ু কিন্তু 68। তার মানে এখানেও কিন্তু গড় আয়ুতে বাংলাদেশ প্রায় 6 বছর ভারতবর্ষ থেকে এগিয়ে। পশ্চিমবঙ্গের যে সংখ্যাটা বিভিন্ন সোর্স থেকে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 70-71 এরকম একটা সংখ্যা পাওয়া যাচ্ছে। তার মানে পশ্চিমবঙ্গ এখানে ভারতের গড়ের থেকে এগিয়ে হলেও বাংলাদেশের থেকে কিন্তু পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে রয়েছে। তাই আমরা যে 3টে গুরুত্বপূর্ণ প্যারামিটার নিয়ে আলোচনা করলাম সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রায় সবেতেই ভারতের থেকে এগিয়ে এবং সবেতেই পশ্চিমবঙ্গের থেকে এগিয়ে। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ব্যাপারটা আমি বারবার বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এটা যেহেতু অঙ্গরাজ্য, তাই সেখান থেকে বাঙালিদের সামগ্রিক অবস্থা বোঝাটা একটু মুশকিল। কারণ বাঙালিদের আবার একটা বড় এলিট ক্রিমি অংশ ব্যাঙ্গালোরে চলে গেছে, সেখানে তাদের বাড়িঘর আছে, তারা বোম্বেতে চলে গেছে, দিল্লিতে চলে গেছে, তারা সেখানে কন্ট্রিবিউট করছে, সেখানকার ভোটার। ফলে বাঙালিদের এক্সাক্ট অবস্থা বোঝা যাবে না, কিন্তু মোটামুটি এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু গড়পড়তাভাবে ভারত এবং পশ্চিমবঙ্গের থেকে এগিয়ে রয়েছে। এবং প্রথমে যে কথাটা আমি বলেছি, ভারতে যেহেতু টোটাল জিডিপি বেশি এবং ভারত যেহেতু অনেক বড় একটা দেশ এবং এর অনেকগুলো রাজ্য রয়েছে, অনেক জনসংখ্যা রয়েছে, তাই ভারতের ভেতরে একটা বাজার তৈরি হয়। ভারতের পক্ষে স্বতন্ত্রভাবে সার্ভাইভ করাটা একটু ইজি, বাইরের ঝড়ঝাপটা থেকে একটু সার্ভাইভ করাটা ইজি। বাংলাদেশের কাছে ব্যাপারটা একটু ভালনারেবল হয়ে যায়, কারণ তাদের অর্থনীতি সাধারণত 1 বা 2 মুখী। সেই একটা দুটো জায়গায় যদি তারা একটু মার খেয়ে যায় তখন তারা হয়তো খুব উপর থেকে দুম করে কিন্তু তারা নিচে নেমে আসতে পারে। ফলে সব জায়গায় প্লাস মাইনাস আছে, কিন্তু এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে তাতে কিন্তু বাংলাদেশ মাথাপিছু সবকিছুর হিসাবে দেখতে গেলে কিন্তু তারা যথেষ্ট এগিয়ে রয়েছে।
এবং এখানে একটা কথা অপ্রিয় হলেও বলা প্রয়োজন, সেটা হচ্ছে বাংলাদেশের এই যে একটা প্রভূত উন্নতি হয়েছে, এই উন্নতির একটা বড় অংশ কিন্তু সংগঠিত হয়েছে শেখ হাসিনার সময়। আমি ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে খুব একটা পছন্দ করি না, কারণ ব্যক্তিগতভাবে আমি তাকে একজন স্বৈরাচারী শাসক মনে করি, এবং আমি মনে করি আজকে শেখ মুজিবুর রহমানের যে এত অপমান এবং অবমাননা হচ্ছে তার পিছনে কিন্তু শেখ হাসিনার একটা বিরাট বড় ভূমিকা আছে। কিন্তু যাই হোক, ভদ্রমহিলার মাথার মধ্যে কিন্তু খুব শ্রুট কিছু বুদ্ধি ছিল, যে বুদ্ধির কারণে তার দেশের র্যাম্পেট করাপশন এ সমস্ত হওয়ার পরেও ভারত বাংলাদেশকে এমন কায়দা করে ব্যালেন্স করেছে এবং আমেরিকাকে আসতে না দিয়ে তার দেশের অর্থনীতিকে কিন্তু একটা খুব চমৎকার জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সে একটা ভূমিকা রেখেছে। যদিও বাংলাদেশের অনেকে বলেন সেটা শেখ হাসিনার জন্য হয়নি, শেখ হাসিনা থাকা সত্ত্বেও হয়েছে, মানে ইংরেজিতে যাকে বলে নট বিকজ অফ হার বাট ইনস্পাইট অফ হার। তো যাই হোক, সেটা পৃথক আলোচনা। তো এটাই হচ্ছে আজকের বর্তমান পরিস্থিতি। তো এখানে একটা কথা বলা প্রয়োজন, যে আজকের দিনে দাঁড়িয়ে এই আলোচনাটা আমি এই কারণে করছি যে আমাদের মধ্যে হঠাৎ করে খুব যুদ্ধ খেলার খুব শখ হয়েছে। ভারতবর্ষ থেকে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন পরমবীর চক্র মহাবীর মৈত্ররঞ্জন ঘোষ, যিনি বাংলাদেশে অবশ্যই মলম বিক্রেতা, হকার সাংবাদিক নামে পরিচিত হয়েছেন। আর বাংলাদেশেরও অনেক এক্স আর্মি অফিসাররা রয়েছেন, এবং একই সাথে সেখানেও কিছু পলিটিশিয়ানরা রয়েছেন, হুজুররা রয়েছেন, যারা ভারত দখল করতে চাইছেন, এই করতে চাইছেন। ভারতের এরকম অজস্র জোকার রয়েছেন, তারা এই খেলাগুলো খেলছেন। কিন্তু একটা কথা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, যখন আমরা এই যে জিডিপি পার ক্যাপিটা আমরা কি একটু এগিয়ে পিছিয়ে, সেটা খুব একটা বড় কথা নয়। সেই সংখ্যাগুলোর দিকে যদি তাকান, তাহলে আপনি বুঝতে পারবেন আমরা এখনো কত দরিদ্র, হতদরিদ্র দেশ। আমাদের সাধারণ মানুষ কত ভয়ঙ্কর বাজে অবস্থার মধ্যে এখনো জীবনযাপন কাটাচ্ছে, সেটা এই জিডিপি পার ক্যাপিটা যদি আপনি দেখেন এবং সেগুলোকে উন্নত বিশ্বের সাথে তুলনা করেন, আপনি সহজেই বুঝতে পারবেন। এবং একই সাথে আপনি যদি লাইফ এক্সপেক্টেন্সি দেখেন, আমরা প্রভূত উন্নতি করেছি, তারপরেও আপনি দেখেন এখন আমরা কিন্তু 70, 71, 72, 74 এরকম সংখ্যায় পড়ে আছি। উন্নত দেশে এই সংখ্যাটা কিন্তু সবসময় 80-র অনেক উপরে। আপনি ইতালি, জাপান তাদের কথা বাদই দিন, বাকি দেশগুলো কিন্তু আমাদের থেকে অনেক উপরে। ফলে যেটা বলবার, যে আমাদের এই যুদ্ধ খেলার সময় কিন্তু আমাদের নয়। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে মিউচুয়াল কোঅপারেশন, একে অপরের পাশে দাঁড়ানো, সহযোগিতা করা, যাতে করে আমাদের ফোকাস হতে পারে ডেভেলপমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যালন। আমাদের হিন্দু মুসলিম করা, সাম্প্রদায়িকতা করা, জাতপাত করা, লিঙ্গে বিভাজন ঘটানো, এইগুলো কিন্তু করবার মতো কোনো সময় বা ফুরসত আমাদের থাকা কিন্তু উচিত নয়। এবং আমাদের লক্ষ্য সবসময় থাকা উচিত যে কিভাবে আমরা আমাদের মানুষের জীবনযাত্রার মান বাড়াতে পারি, মানুষের গড় আয়ু বাড়াতে পারি, শিক্ষা আমাদের বাড়াতে পারি। বাচ্চাদের মধ্যে যে মেল নিউট্রিশন, যে পুষ্টির অভাব, সেটা সাংঘাতিক। ভারতবর্ষের ক্ষেত্রেও সাংঘাতিক, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেটা যথেষ্ট অবস্থা খারাপ। সেদিকে আমরা ফোকাস করতে পারি, এবং সামগ্রিকভাবে আমাদের যারা পিছিয়ে পড়া মানুষ আছে তারা যাতে উন্নত জীবনযাপন করতে পারে সেদিকে আমাদের কিন্তু চিন্তা থাকা উচিত, এবং আমাদের রিসার্চ কিন্তু সেদিকেই ধাবিত করা উচিত। আমাদের দেশের কয়েকজন গুজরাটি বিজনেসম্যান বা বাংলাদেশের কয়েকজন দরবেশ বাবা কেমন আছে সেদিকে কিন্তু আমাদের সাধারণ মানুষের অবস্থা কিছুতেই বোঝা যায় না, বোঝা যেতে পারে না। যাই হোক, আশা করছি দুদেশেরই যারা চিন্তাবিদ আছেন, যারা দেশ চালান, যারা ইনফ্লুয়েন্সিয়ার, তারা মানুষকে প্রভাবিত করতে পারবেন যে আমরা যাতে আমাদের চিন্তাকে সঠিক থেকে প্রভাবিত করতে পারি। ঈশ্বর আমাদের সকলকে সুবুদ্ধি দিন। সকলে ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো আলোচনা নিয়ে।